আসসালামু আলাইকুম। সবাইকে এটিএন বাংলা ইউকের লন্ডন স্টুডিও থেকে কমিউনিটি নিউজে স্বাগত জানাচ্ছি আমি শাহিন আক্তার তানিয়া। প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটা ছাড়াই লন্ডনে আওয়ামী লীগ ও বিএনপির পূর্ব ঘোষিত সমাবেশ সম্পন্ন। সাউথপোর্টে বাংলাদেশিদের দ্বারা পরিচালিত মসজিদে উগ্রপন্থী সংগঠনের হামলা ভাঙচুর, কমিউনিটিতে আতঙ্ক। ফেসবুক সহ নানান মাধ্যমে বাংলাদেশের রেমিটেন্স বয়কটের ডাক। দেশের অর্থনীতির ক্ষতির পাশাপাশি উৎসাহিত হবে হুন্ডি, অভিমত বিশিষ্টজনদের। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই লন্ডনে আওয়ামী লীগ ও বিএনপির পূর্ব ঘোষিত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলন, সহিংস পরিস্থিতির প্রতিবাদে আয়োজিত সমাবেশ দুটিতে দুই দলের বিপুল সংখ্যক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। রিপোর্ট করছেন সহকর্মী কামরুল আইরাসেল। সোমবার ব্রিটিশ পার্লামেন্ট এবং 10 ডাউনিং স্ট্রিটে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশকে নিয়ে কমিউনিটিতে ছিল বাড়তি টেনশন। আশঙ্কা ছিল অনাকাঙ্ক্ষিত ঘটনার। যুক্তরাজ্য আওয়ামী লীগের সমাবেশ অনুষ্ঠিত হয় ব্রিটিশ পার্লামেন্টের সামনে। এতে দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন। পাশাপাশি ছিল বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের সবর উপস্থিতি। সমাবেশ থেকে বাংলাদেশে কোটা আন্দোলন ঘিরে সৃষ্ট নৈরাজ্যের প্রতিবাদ জানানো হয়। বিদেশিদের চক্রান্তে এবং রাজাকার আলবদর মুক্তিযুদ্ধে পরাজিত শক্তির চক্রান্তে সেই দেশটাকে ধ্বংস করার যারা চেষ্টা করছে তাদেরকে বাঙালি জাতি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে এবং পার্লামেন্টের মেম্বারদেরকে সেই কথাটা বলতে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমরা এখানে এসেছি। বিএনপি, জামাত এবং জঙ্গি গোষ্ঠী যে হত্যাযজ্ঞ করেছে, যে আগুন সন্ত্রাস করেছে, তার প্রতিবাদ করতে আমরা এখানে এসেছি। এবং বিভিন্ন অপপ্রচার অনলাইন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন অপপ্রচার করছে, সেই অপপ্রচারের প্রতিবাদ করছি। পাশাপাশি বিশিষ্ট এমপি, মন্ত্রী, লর্ডদের আমরা জানান দিতে চাই বাংলাদেশ একটি শান্তিপূর্ণ দেশ, একটি গণতান্ত্রিক দেশ। আমরা সবাই আছি জননেত্রী শেখ হাসিনার সাথে। দেশের শত্রু যারা এই ভাঙচুর জ্বালাও পোড়াও করতেছে তারা নিপাত যাও। ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ডেপুটি স্পিকার কর্নাইল নক্স, পাউল টি হ্যামিল্টন হর্স সহ বেশ কয়েকজন এমপি এসে সমাবেশের আয়োজকদের সাথে সাক্ষাৎ করেন। এ সময় নেতৃবৃন্দ তাদের কাছ থেকে বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরেন। What I have said I will do is the letter that I've been presented with today, I will ensure it goes in to the leadership from my office and ensuring that the British government at least looks at the letter that is being sent in. বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন 10 ডাউনিং স্ট্রিটে যুক্তরাজ্য বিএনপির সমাবেশেও ছিল মানুষের ঢল। এই সমাবেশ থেকে সোচ্চার কণ্ঠে কোটা আন্দোলনে প্রায় 150 জনের প্রাণহানি এবং বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মী গ্রেফতারের প্রতিবাদ জানানো হয়। কোটা সংস্কারে হাজার হাজার মানুষকে আজকে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, তাদের ফ্যামিলির সাথে সমবেদনা প্রকাশ করছি এবং আমরা আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশে বিদেশে যারা এই দেশের পক্ষে ন্যায্য আন্দোলন করবে আমরা তাদের পাশে থাকব। আজকে বিক্ষোভ সমাবেশ, আমাদের কর্মসূচি কন্টিনিউ আছে, শেষ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। যুক্তরাজ্য বিএনপির পাশাপাশি বিভিন্ন মানবাধিকার, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও যুক্ত ছিল এই প্রতিবাদ সমাবেশে। পৃথক দুটি সমাবেশকে ঘিরে ব্যস্ততম সেন্ট্রাল লন্ডন বাংলাদেশের চলমান অস্থিরতার উত্তাপ ধরে রাখলেও শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে দুই দলের এই বৃহৎ শোডাউন। কামরুল আইরাসেল, এটিএন বাংলা ইউকে, লন্ডন। সাউথপোর্টে শিশুদের নাচের ক্লাসে ছুরি হামলায় 3 শিশু নিহত হওয়ার ঘটনায় একজন উগ্র ইসলামপন্থী অভিবাসী জড়িত। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ভুল তথ্য ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার রাত থেকেই সাউথপোর্টে বিক্ষোভ শুরু হয়। এ সময়ে বাংলাদেশিদের দ্বারা পরিচালিত মসজিদে উগ্রপন্থী সংগঠন ইডিএল এর সমর্থকরা আক্রমণ করে। সরেজমিনে ঘুরে রিপোর্ট করেছেন আমাদের সহকর্মী আবু সাইদ চৌধুরী সাদি।
মার্সিসাইড পুলিশের প্রবল প্রতিরোধে সাউথপুর জামে মসজিদ রক্ষা পেলেও মসজিদের ব্যাপক ক্ষতিসাধন করে ইডিএলের উগ্রপন্থী সমর্থকরা। এ সময় মসজিদের ভিতর ইমামসহ অনেকেই আটকা পড়েন এবং নিজের জীবনের নিরাপত্তায় আতঙ্কিত হয়ে ওঠেন। আমরা সাইজন আসলাম ভিতরে লাগের আমরা শেষ, আমরা দিন আইছে আল্লাহ নিরাগি আমাদের আর যে ডর লাগছে আস্তা মসজিদ লাইক হাফের খালি ইট ফালাইরো লাগের আমরা টাইম আইছে এন্ট্রেন্স সাইডে দিয়ে আগুন লাগাইছে আর কিতা আছে একটা হাফের ক্লোথ বাঙ্ক আসলো আর তারা ওটা আগুন দিছে আর আস্তে আস্তে আগুন খালি স্প্রেড হইল ওয়াল ভাঙছে, গ্লাস ভাঙছে, গাড়িও ভাঙছে। কালকে যেন শুনছি যেন প্রটেস্ট হইব, আমার জানে কইছে জলদি, আমি আর সবাই আছো এখনো, আমরা দুইজন আইছি মসজিদ লগে লগে বাদে যেন প্রটেস্ট যেন হয়েছে বুঝছি না যেন অত খারাপ হইব। বাদে তো ইট ফাটা, ইট দিয়ে তারা পেট্রোল বোম মারের মসজিদের উপরে। এই সময় আমরা একসময় কইছে যেন আমরা আর থাকমনি দুনিয়ায়। মসজিদের পার্শ্ববর্তী বাঙালি বাড়িঘরও ইডিএল সমর্থকদের আক্রমণের শিকার হয়। একটু পরে শুরু হয়ে গেছে মানে পুলিশ গাড়ির মধ্যে আগুন জ্বালানি। এরপরে ভাবছি আমরা এইটা কিতে হইল, তো ওখান তো ও কর্নারও আপনার মসজিদ একটা আছে আর ট্রাফিক লাইটের সামনে আঁকি ধাক্কাইয়া যখন ফালাইছে তখন তো ইটগুলা ভাঙ্গি গেছে অনেকটা, তখন ইট লইয়া পুলিশরা খুব মানে তারা আক্রমণ করে। যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে এ সময় বিভিন্ন স্লোগানে ইট, বোতল ও অগ্নি নিক্ষেপের মাধ্যমে দুষ্কৃতিকারীরা মসজিদ পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে। তার প্ল্যান আছিল না জ্বালাইবার হইলে তো পুলিশের লোকে তারা যা মাইর করছে, এটা তো ভিডিও ক্যামেরা ইটা টেলিভিশন দেখছেন কিবা আপনারা, পুলিশের সামনাসামনি ইট দিয়ে ইটাইছে। এরপরে মসজিদ একমাত্র পুলিশও আমরা মসজিদটা জিও করে রাখছে, নাইলে তো গতকালকে তারা মসজিদ একেবারে বাইঙ্গা জ্বালিয়ে গেল কিনে। আক্রমণকারীদের প্রতিহত করতে গিয়ে পুলিশের অসংখ্য সদস্য আহত হন। আক্রমণকারীরা পুলিশের গাড়িতে আগুনসহ ব্যাপক ক্ষতিসাধন করে। পর্যটন এলাকা হওয়ায় গ্রীষ্মকালীন ছুটিতে ব্যাপক ব্যবসা হওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও অনেকেই আতঙ্কে তাদের প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন। বিশেষ করে পর্যটন শহর হিসেবে সাউথপোর্ট খুবই বিখ্যাত। এখানে প্রত্যেক সামারে হাজার হাজার লোক আসে প্রত্যেক দিন বাচ্চা কাচ্চা নিয়ে, এবং মূলত এই সামারটাই আমাদের ব্যবসার মেইন সময়। এখন এই সময়ে এই যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো, এই কারণে এখন বর্তমানে আমরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রাখছি। এটাতে আমরা অর্থনৈতিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত। সাউথপুর থেকে আবু সাইদ চৌধুরী সাদি, এটিএন বাংলা, ইউকে। বাংলাদেশে সাম্প্রতিক ঘটে যাওয়া সহিংসতার পর ফেসবুক সহ নানা মাধ্যমে রেমিটেন্স বয়কটের ডাক দেওয়া হয়েছে। এতে তৈরি হচ্ছে পক্ষে বিপক্ষে নানা যুক্তি। তবে অনেকেই বলছেন এতে দেশের অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি হুন্ডি উৎসাহিত হবে। বিস্তারিত থাকছে রুমানা রাখির ডেস্ক রিপোর্টে। গত 19 থেকে 24 জুলাই পর্যন্ত 6 দিনে দেশে রেমিটেন্স গিয়েছে $8 কোটি, যেখানে গত জুনে প্রতিদিন গড়ে $8 কোটি বেশি রেমিটেন্স গিয়েছিল। কেন্দ্রীয় ব্যাংকের প্রবাসী আয় সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন থেকে এমন তথ্য পাওয়া গিয়েছে। বাংলাদেশ সরকারকে চাপে ফেলার জন্য ব্রিটেন সহ বিভিন্ন দেশের প্রবাসীদের পরিচালিত ফেসবুক গ্রুপে বাংলাদেশে রেমিটেন্স বয়কটের ডাক দিয়েছেন অনেকেই এর সপক্ষে নানা যুক্তি দিলেও এর বিপক্ষেই কথা বলছেন বেশিরভাগ মানুষ। আমার মতো যারা প্রবাসীরা রয়েছেন সবাই রেমিটেন্স পাঠানো বন্ধ রেখেছেন, এটা খুবই ভালো দিক। কিন্তু একটা বিষয় নিয়ে আমি খুবই উদ্বিগ্ন, যেটা হচ্ছে আমি দেখছি যে অনেকেই হুন্ডির মাধ্যমে টাকা পাঠাচ্ছেন, কিন্তু আমি বলবো প্লিজ আপনারা এই কাজটি করবেন না। কারণ আপনি হুন্ডির মাধ্যমে দেশে টাকা পাঠাচ্ছেন মানে বিদেশে আপনি বেগমপাড়া তৈরিতে সাহায্য করছেন। মানি ট্রান্সফার ব্যবসায়ীরা বলছেন গত এক সপ্তাহে টাকা পাঠানোর হার কমেছে অনেক। আর এই বিগত 7-8 দিনে বাংলাদেশের অরাজকতার কারণে সাডেনলি আমাদের ব্যবসা একদম ড্রপ হয়ে গেছে। একদম চিন্তাই করতে পারবে না, আমরা যে রেমিটেন্স পাঠাই প্রতিদিন, আমাদের প্রতিদিনের রেকর্ড নাম্বার রেমিটেন্স পাঠাইতে প্রবাসী হয়ে, আর প্রবাসীরা তাদের আত্মীয় স্বজনকেও পাঠাইতো। হঠাৎ করে বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতি হওয়াতে একদম আমরা শূন্য হয়ে গেছি, কোনো কাস্টমারই এখন আর আসে না। প্রবাসী বাংলাদেশিরা বলছেন এমন বয়কটে দেশের অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি হুন্ডি উৎসাহিত হচ্ছে। সবাই জানি মানে বাংলাদেশে গার্মেন্ট ইন্ডাস্ট্রির পরে সবচেয়ে বেশি যে বৈদেশিক অর্জন বা আয় সেটা আসে প্রবাসীদের রেমিটেন্স থেকে, এবং আমরা
এটা নতুন না, আমরা অনেক বছর ধরেই আমরা ক্যাম্পেইন করে আসছি যেন এই পয়সাটা বৈধ পথে বাংলাদেশে পাঠানো হয়, অর্থাৎ হুন্ডি ব্যবহার না করে। কারণ হুন্ডির মাধ্যমে হয় কি, বাংলাদেশ অনেক ক্ষতি হয়, বাংলাদেশ ট্যাক্স পায় না, বাংলাদেশের লাভবান হয় না, এবং অনেক সময় হুন্ডির পয়সা কোথায় যায় এটার কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই। আপনারা হয়তো জানেন না, এই দেশে HMRC খুব কড়া নজরে রাখছে আপনাদেরকে। ইতিমধ্যে অনেক অ্যাকাউন্ট্যান্ট অলরেডি বলে দিয়েছেন, অনেকের কিন্তু বাংলাদেশের টাকা পাঠানোর হিসাবটা তারা অলরেডি তাদের কাছে চলে গেছে। এর মানে তারা নজরে রাখছে। যদিও আপনারা আইনের বাইরে চাচ্ছেন যে টাকাটা পাঠাবেন একটা ক্রোধ, একটা হিংসার কারণে, কিন্তু এই টাকাটারও হিসাব কিন্তু ওনাদের কাছে চলে যাবে, আপনারা জবাবদিহিতায় চলে আসবেন। এদিকে গত কয়েকদিনের অচল অবস্থার কারণে বাংলাদেশ ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের হার বেড়েছে। শুধু বুধবারে একদিনে বাংলাদেশ ব্যাংক 29,000 কোটি টাকা লোন দিয়েছে দেশের বিভিন্ন ব্যাংকে। রুমানা রাখি, এটিএন বাংলা, ইউকে। বাংলাদেশের সাম্প্রতিক সাধারণ শিক্ষার্থীদের কোটা আন্দোলনকে পুঁজি করে স্বাধীনতা বিরোধী চক্রের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিস্তারিত তুলে ধরে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম ইউকে। ফোরামের 6 সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল 1 আগস্ট দুপুরে 10 ডাউনিং স্ট্রিটের একজন কর্মকর্তার হাতে এই স্মারকলিপি তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাংবাদিক আব্দুল কাদির চৌধুরী মুরাদ, সেক্রেটারি শাহ মুস্তাফিজুর রহমান বেলাল, সহসভাপতি বাতিরুল হক সর্দার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বাসির ও সদস্য আতিয়ার রসুল কিটন। কমিউনিটি নিউজের এই পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরছি আরও খবর নিয়ে। তখন থাকছে হাজারো মানুষের উপস্থিতিতে প্রাণের উচ্ছ্বাসে সম্পন্ন হল বার্মিংহামে বাঙালিদের সবচেয়ে বড় উৎসব বাংলা মেলা। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি এটিএন বাংলা ইউকের সংবাদে। সাথে আছি আমি শাহিনা আক্তার তানিয়া। হাজারো মানুষের উপস্থিতিতে প্রাণের উচ্ছ্বাসে সম্পন্ন হল বার্মিংহামের বাঙালিদের সবচেয়ে বড় উৎসব বাংলা মেলা। বর্ণাঢ্য এই মেলার মিডিয়া পার্টনার ছিল এটিএন বাংলা ইউকে। সহকর্মী আমিনুল হক ওয়েসের রিপোর্টে থাকছে মেলার দিনের আনন্দ উচ্ছ্বাসের চিত্র। প্রাণের আনন্দে, উচ্ছ্বাসে আর উৎফুল্লে, তারুণ্যের উদ্যমতায় বাংলার হাজার বছর ঐতিহ্যকে ধারণ করে বার্মিংহামের বাংলা গণমাধ্যম ও সাংস্কৃতিক কর্মীদের সংগঠন একটু অন্যরকমের উদ্যোগে রাইজিং স্টার ফুটবল একাডেমির সহযোগিতায় বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল বার্মিংহামের বাঙালিদের সবচেয়ে বড় প্রাণের উৎসব টিএনটি কনসালটেন্সি প্রেজেন্ট বার্মিংহাম চিকারস বাংলা মেলা। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বর্ণিল সাজে হাজার হাজার নারী পুরুষের প্রাণবন্ত উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ ছিল বার্মিংহামের বাঙালি অধ্যুষিত এলাকার আস্টন পার্ক। এ যেন একখণ্ড বাংলাদেশ। বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠান এ যেন দেশীয় সংস্কৃতির এক দর্পণ। শিশু কিশোরদের নানা বিনোদন, সর্বোপরি দেশীয় খাবারের স্টল, বাংলার চিরায়িত চিত্র। মেলায় আগত অনেকেই তাদের মুগ্ধতার কথা প্রকাশ করেন এইভাবে। আমার ভাই বোন লোকে হেলাইছি আর মেলা দেখলাম, অনেক আনন্দ করছি, অনেক এনজয় করছি, লোকে আমরা কিডস লই আইছি, having the best time of our lives. মেলা কমিটির সভাপতি এনাম চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জয়নাল ইসলামের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। সবার সহযোগিতা পেলে আগামীতে এই মেলা আরো বড় পরিসরে করতে চান বললেন সাধারণ সম্পাদক জয়নাল ইসলাম। পার্কটি লুকে লুকানো হয়ে গেছে, আমরা আয়োজক অত্যন্ত আনন্দিত এবং উৎফুল্ল। এরকম যদি সকলের সবার সহযোগিতা থাকে, আগামী বছর এরকম বাংলা মেলা আরো বৃহৎ আকারে আমরা আয়োজনের চেষ্টা করব। রিয়াদ আহাদ ও শামীম আমিতার যৌথ পরিচালনায় চিকারস বাংলা মেলার শুভ উদ্বোধন করেন বার্মিংহামস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনের ভারপ্রাপ্ত সহকারী হাইকমিশনার স্বর্ণালী চন্দ। মেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কটিশ পার্লামেন্টের এমপি ফয়সল চৌধুরী এমবিই, সান্ডুয়েল কাউন্সিলের মেয়র সৈয়দা আমেনা খাতুন এমবিই, রেডিচ কাউন্সিলের মেয়র জুমা বেগম, পেরিবারের এমপি আইয়ুব খান, কাউন্সিলর সাদিক মিয়া শমসু, কাউন্সিলর জিয়াউল ইসলাম এমবিই, কাউন্সিলর মমতাজ হোসেন, চিকারসের সিইও সাজ মিয়া, টিএনটি কনসালটেন্সির সিইও ইফতি আহমেদ প্রমুখ। উল্লেখ্য, উক্ত মেলার মিডিয়া পার্টনার এটিএন বাংলা ইউকে।
দেশীয় সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে দিতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন অনেকেই। আমিনুল হক ওয়েস, এটিএন বাংলা, ইউকে। বাংলাদেশে নিষিদ্ধ হল জামায়াতে ইসলাম ও ছাত্র শিবিরের রাজনীতি। এদিকে দল নিষিদ্ধের ঘটনায় জামায়াত ইসলামের ইউরোপ মুখপাত্র বলছেন, এর ফলে একটি রাজনৈতিক দলের অধিকার খর্ব করা হয়েছে। অন্যদিকে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি এই সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও সরকারের মধ্যে জামায়াতের ছদ্মবেশী নেতা চিহ্নিত করার কথা বলেছেন। বিস্তারিত রুমানা রাখির আরেকটি রিপোর্টে। বাংলাদেশ সরকার প্রজ্ঞাপন জারি করে সন্ত্রাস বিরোধী আইনের ১৮(১) ধারার ক্ষমতা বলে জামায়াতে ইসলামী, ছাত্র শিবির এবং তাদের অন্যান্য অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল এবং সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছে। এই ব্যান করার পরেও তাকে আপনার সাজা দেওয়া যাবে না এমনটি নয়, কিন্তু কথা হচ্ছে ব্যান যেহেতু হয়ে গেছে, হয়তো ব্যান করার ব্যাপারটা সাজার মধ্যে আর আসবে চলবে। সেগুলিরও ব্যবস্থা হবে, এটা আইনে আছে, উনি তো বললেনই এবং সঠিক। এই ঘোষণার পর স্বাগত জানিয়েছেন ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির যুক্তরাজ্য শাখার সভাপতি সৈয়দ আনাস পাশা। তবে তিনি বলেন, সরকারের ভেতরে জামায়াতের বীজ ঢুকেছে, সেটা চিহ্নিত করা প্রয়োজন। দেরিতে হলেও এটা করা হয়েছে, এই জন্য আমি সরকারকে ধন্যবাদ জানাই। তো এটা আরো আগে করা উচিত ছিল। এদিক থেকে আমি বলবো, ইতিমধ্যে অনেকেই রং পাল্টে আওয়ামী লীগেই জয়েন করেছে, ওদেরকেও চিহ্নিত করা দরকার আওয়ামী লীগের পক্ষ থেকে। এদিকে সরকারের এমন সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন জামায়াতে ইসলামের ইউরোপ মুখপাত্র আবু বকর মোল্লা। অত্যন্ত দুঃখজনক যে আওয়ামী লীগ বাংলাদেশে একসাথে জামাত ইসলামের সাথে আন্দোলন করেছে। শেখ হাসিনা নিজেই জামাতের তৎকালীন আমির মতিউর রহমান নিজামীর সাথে পার্লামেন্টে বসে প্রেস ব্রিফিং করেছে কেয়ারটেকার আন্দোলনের জন্য। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে এবং গণতন্ত্রের উত্তরণে জামাত ইসলামের একটি শক্তিশালী ভূমিকা রয়েছে। এই সিদ্ধান্তটি হয়েছে তো 14 দলের মিটিং এ। আজকে 14 দল কনস্টিটিউশনে আইনগত ভাবে কি আরেকটা দলকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিতে পারে? ধরুন আজকে বিএনপি জামাত ক্ষমতায়, তারা কি তাদের দলীয় ফোরামে আওয়ামী লীগকে ব্যান করার সিদ্ধান্ত নিতে পারে? না, এটা তো আইনি ব্যাপার, এটা তো কনস্টিটিউশনাল ব্যাপার। কনস্টিটিউশন এবং দেশের মালিক তো আওয়ামী লীগ না, এটা তো আইন অনুযায়ী দেশ চলবে। আপনি 14 দলের মিটিং এ আরেকটি প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের বিরুদ্ধে আপনি সিদ্ধান্ত নিতে পারেন না। নিষিদ্ধ হওয়ার গণতান্ত্রিক উপায়ে সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাবেন বলে জানান আবু বকর মোল্লা। বৈধ লফুল সকল পন্থা অবলম্বন করে সরকারের এই আনকনস্টিটিউশনাল সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করবে। সাইয়েদ আবুল আলা মওদুদের নেতৃত্বে 1941 সালে জামায়াতের প্রতিষ্ঠার পর থেকে এবার নিয়ে দলটি 4 বার নিষিদ্ধ হয়েছে। এর মধ্যে 1959 এবং 1964 সালে তৎকালীন পাকিস্তানে এবং 1972 সালে স্বাধীন বাংলাদেশে অন্য 3টি ধর্মভিত্তিক দলের সঙ্গে জামাতও নিষিদ্ধ হয়েছিল। পরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে 1979 সালের 25 মে স্বাধীন বাংলাদেশে প্রকাশ্য রাজনীতির সুযোগ পায় জামায়াত। দলটির ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘ নাম পরিবর্তন করে ইসলামী ছাত্র শিবির নামে আত্মপ্রকাশ করে। রুমানা রাখি, এটিএন বাংলা, ইউকে। বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে তাহফুজে খতমে নবুয়ত ব্রাডফোর্ড শাখার উদ্যোগে ২৭তম খতমে নবুয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত রয়েছে ব্রাডফোর্ড প্রতিনিধি কলন্দর তালুকদারের রিপোর্টে। বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে স্থানীয় তাওয়াকুলিয়া জামে মসজিদে আন্তর্জাতিক মজলিসে তাহফুজে খতমে নবুয়ত ব্রাডফোর্ড শাখার উদ্যোগে উদযাপিত হল খতমে নবুয়ত মহাসম্মেলন 2024। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ও বিজ্ঞ ওলামাগণ এতে তাফসির পেশ করেন। মৌলানা আব্দুল জলিলের সভাপতিত্ব ও কারি মৌলানা জাহাঙ্গীর খান ও কারি মৌলানা আব্দুল জলিলের যৌথ সঞ্চালনায় উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন বাংলাদেশ আন্তর্জাতিক খতমে নবুয়তের যুগ্ম মহাসচিব মাওলানা জুনেইদ আল হাবিব সাহেব।
অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন শাইখুল হাদিস হযরত মাওলানা নজরুল ইসলাম কাশেমি সাহেব ঢাকা, শাইখুল হাদিস হযরত মাওলানা আব্দুস শহীদ সাহেব ছাম্পারকান্দি, হযরত মাওলানা সাইফুল্লাহ সিদ্দিকী পীর সাহেব শর্ষিনা, হযরত মাওলানা তরিকুল্লাহ সাহেব লন্ডন, শাইখুল হাদিস হযরত মাওলানা আব্দুর রহমান মনোহরপুরী ও মাওলানা মুফতি সাইফুল ইসলাম সাহেব সহ আরো অনেকে। উপস্থিত ওলামাগণ তাদের বক্তব্যে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল, যিনি আল্লাহ প্রদত্ত পূর্ণাঙ্গ দিনকে সমগ্র বিশ্ববাসীর কাছে রেখে গেছেন এবং তাহার পর আর কোনো নবী পৃথিবীতে আসবেন না, এটাই চিরসত্য। পরিশেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও ঐক্য কামনা করে মোনাজাত করেন হযরত মাওলানা মশাহিদ আলী সাহেব দয়ামিরি। কলন্দর তালুকদার, এটিএন বাংলা, ব্রাডফোর্ড। এবারে থাকছে খেলার খবর। এদিকে সফলভাবে সম্পন্ন হলো কমলগঞ্জ প্রিমিয়ার লিগের প্রথম আসর। 6টি টিমের অংশগ্রহণে বৃহস্পতিবার পূর্ব লন্ডনের ভিক্টোরিয়া পার্কে দিনব্যাপী আয়োজিত এই ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে দুরানি ড্রাগন ও রানার আপ হয়েছে শমশেরনগর ইউনাইটেড। সকালে অংশগ্রহণকারী দলের মধ্যে জার্সি বিতরণের মাধ্যমে শুরু হওয়া টুর্নামেন্টে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বসবাসরত কমলগঞ্জ থানার বাসিন্দারা এতে যোগ দেন। খেলায় প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ এবং বিশেষ অতিথি ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেক্রেটারি তাইসির মাহমুদ। মাঠে ক্রিকেট খেলার পাশাপাশি ভিন্নধর্মী এক চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমলগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ফটিক মিয়া, কমিউনিটি নেতা বাচ্চু বখত, কমলগঞ্জ সমিতি ইউকের সভাপতি ফখর উদ্দিন চৌধুরী, শমশেরনগর হাসপাতাল কমিটির প্রেসিডিয়াম মেম্বার সৈয়দ সোহেল, শরফ উদ্দিন রুমেল সহ আরও অনেকে। আনন্দঘন পরিবেশে ওয়েস্টমিনিস্টার ফ্যামিলি স্পোর্টস ডে সম্পন্ন হয়েছে। মার্লিবন বাংলাদেশ সোসাইটি, ওয়েস্টমিনিস্টার বাংলাদেশি অ্যাসোসিয়েশন, কুইন্স পার্ক বাংলাদেশি অ্যাসোসিয়েশন ও ওয়েস্টমিনিস্টার বাংলাদেশি ওয়েলফেয়ার ট্রাস্টের যৌথ উদ্যোগে আয়োজিত এই ইভেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিল লন্ডন টাইগার্স। রবিবার রিজেন্ট পার্কে আয়োজিত স্পোর্টস ডেতে কাবাডি সহ বিভিন্ন দেশীয় খেলাধুলায় অংশগ্রহণ করেন শিশু কিশোর সহ বিভিন্ন বয়সীরা। লন্ডন টাইগারের সিইও মেজবা আহমদ এমবিই পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন ক্যাবিনেট অফিস মিনিস্টার জর্জিয়া গোল্ড, রেইসেল ব্ল্যাক এমপি সহ আরও অনেকে। এই ছিল আমাদের আজকের আয়োজন। যাবার আগে শিরোনাম আরেকবার। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই লন্ডনে আওয়ামী লীগ ও বিএনপির পূর্ব ঘোষিত সমাবেশ সম্পন্ন। সাউথপোর্টে বাংলাদেশিদের দ্বারা পরিচালিত মসজিদে উগ্রপন্থী সংগঠনের হামলা ভাঙচুর, কমিউনিটিতে আতঙ্ক। ফেসবুক সহ নানান মাধ্যমে বাংলাদেশে রেমিটেন্স বয়কটের ডাক। দেশের অর্থনীতির ক্ষতির পাশাপাশি উৎসাহিত হবে হুন্ডি, অভিমত বিশিষ্টজনদের। শুভেচ্ছা জানিয়ে আমি শাহিন আক্তার তানি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।